নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে আমরা আলোচনা করতে যাব ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্ক যে জায়গাটায় যাচ্ছে বা ইতিমধ্যে গিয়েছে সেটা নিয়ে আমরা লক্ষ্য করলাম যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উপনির্বাচনে লড়ছেন, সেই জন্য জাতীয় কংগ্রেস এখানে কোনো প্রার্থী দিল না। কিন্তু তার ঠিক পরেই আমরা এটাও লক্ষ্য করলাম যে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোনোদিন বলেননি, নেতৃত্বের পক্ষ থেকে বলা হতে শুরু করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সারা দেশে বিজেপি বিরোধী জাতীয় জোটের গ্রহণযোগ্য মুখ। শুধু তাই নয়, রাহুল গান্ধীর নেতৃত্ব সম্পর্কে প্রকাশ্যে অনাস্থা প্রকাশ করা শুরু হলো এবং যে কংগ্রেস প্রার্থী দিয়েছিল না এই জন্য যে এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দেওয়াটা খুব কাজের কথা হবে না, যেহেতু তৃণমূল কংগ্রেসে যে হেরে যাবে এরকম সম্ভাবনা খুব কম, সেই কংগ্রেসকে এমনভাবে আক্রমণ করা শুরু হলো সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল যে তাহলে সারা দেশে বিজেপি বিরোধী জোটের চেহারাটা কি হতে যাচ্ছে। অবশ্যই বিজেপি সহ অন্যান্য দল যারা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস উভয়েরই বিরোধী, তারা বলতে শুরু করলো তাহলে পুরো জিনিসটার লক্ষ্যটা কি। ভবানীপুরে উপনির্বাচন কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সম্পর্ক সম্পর্কে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিজেপি বিরোধী জোটের মুখ হিসেবে এখনই কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার কথা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে, এবং রাহুল গান্ধীর সম্পর্কে তৃণমূলের প্রকাশ্য অনাস্থা কংগ্রেসই বা কিভাবে নেবে, এই নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন দুজন সিনিয়র জার্নালিস্ট, শিখা মুখার্জি, রজত রায় রয়েছেন আমাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই অন্য সাংবাদিকরা যোগ দেবেন। দিল্লি থেকে সুমিত মিত্র যোগ দেওয়ার কথা আমাদের সঙ্গে। রজতদা, তুমি শুরু করো। যে প্রশ্নগুলো আমি বললাম অনেকখানি কথা আমি বলেছি, এবার তুমি বলো এই উপনির্বাচন কি কি প্রশ্নের জন্ম দিচ্ছে। কি অদ্ভুত একটা বিষয়, মানে মানুষ বুঝতেই পারছেন না কি রাজনীতিটা এখানে হচ্ছে। রজতদা, একটা জিনিস তো স্পষ্ট যে এটা কিন্তু শুধু এখন নয়, 2019-এর সময় যখন একটা মহাজোট ব্রিগেডে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে, তখনও তিনি বলেছিলেন যে উনি অন্য কাউকে সঙ্গে শরিক হিসাবে কোয়ালিশন করতে চান না। এটা ছিল প্রথম কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূল নিজের শক্তিতেই চলবে, কারোর সঙ্গে কোয়ালিশন করে সে আসন বাটোয়ারা করে নির্বাচন লড়তে আগ্রহী নয়। এটা আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, কিন্তু পরের দিকে যত দিন গড়াচ্ছে তত বোঝা যাচ্ছে 21-এর পর থেকে, বিধানসভার পর থেকে, যে তার নজরটা আরো বেশি করে দিল্লির দিকে তাকিয়ে। এবং সেই ব্যাপারে কোনো রাগ ঢাকটা করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে দিয়েছেন, এই কদিন আগে এই উপনির্বাচনের ক্যাম্পেনে গিয়েই বলেছেন যে যে খেলা শুরু হয়েছে 2021-এর মেতে, যেটা একটা দফা খেলা হয়ে গেছে বিধানসভা নির্বাচনের, সেইটা শেষ হবে গিয়ে দিল্লিতে। অর্থাৎ দিল্লির রাজনীতিতে উনি আরো বড়ভাবে পা ফেলতে চাইছেন। এবং তার সঙ্গী সাথীরা আরো বলছেন, যেটা সুদীপ্ত একটু আগেই বললো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে কেউ আর কেউ গ্রহণযোগ্য মুখ নেই যিনি সমস্ত বিরোধী জোটের নেতা বা নেত্রী হতে পারেন। কিন্তু সমস্যা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা, এই যে প্রথম কথা হচ্ছে এটা করতে গেলে তাকে কংগ্রেসের সঙ্গে জোট বন্ধনটা যাতে না হয় সেটা দেখতে হবে, এবং সেই ইঙ্গিতটা উনি অলরেডি দিতে শুরু করেছেন, তার সঙ্গী সাথীরা দিতে শুরু করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে যে কথাগুলো বলছেন। কিন্তু শুধু রাহুল গান্ধী নয়, রাহুল গান্ধী বললে বলে ভুল হবে, কারণ রাহুলের বিরুদ্ধে তো কংগ্রেসের ভেতরেই গ্রুপ অফ 23 আছে। তারা তো কংগ্রেসের ভেতরেই রাহুল গান্ধীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বারবার নানান প্রশ্ন তুলছে। যেটা রয়েছে সে সমস্যা, সেটা হচ্ছে যে কংগ্রেসকে বাদ দিয়ে জোট করা যাবে কিনা এটা নিয়ে বিরোধী বিভিন্ন দলের ভেতরে কিন্তু দ্বিমত রয়েছে। একদল মনে করে, শরদ পাওয়ার থেকে শুরু করে অনেকেই মনে করছেন যে না, কংগ্রেসের গুরুত্ব এবং উপযোগিতা রয়েছে। সারা ভারতে এত মানে বড় প্রেজেন্স আর কোনো দলে নেই, সবই আঞ্চলিক দল, নিজের নিজের রাজ্যের মধ্যে তারা সীমিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবকটি আসন জিতলেও সেটা 42-এর বেশি হবে না। লোকসভাতে 42-টির বেশি আসন পশ্চিমবঙ্গে নেই। আর সারা ভারতে শেষ পর্যন্ত নেতা বা নেত্রী কে হবেন এটা কিন্তু সংখ্যার বিচারে হবে। সেটা উত্তরপ্রদেশ থেকে যদি অখিলেশ যাদব বেশি আসন নিয়ে আসতে পারেন, বা যদি স্ট্যালিন যদি নিজের তামিলনাড়ু এবং তার সঙ্গে পাশাপাশি আরো জায়গা থেকে আসন জোগাড় করতে পারেন, কারণ এরা সবাই অ্যাম্বিশাস। তো এই আঞ্চলিক দলগুলোর অ্যাম্বিশনের বিরুদ্ধে সবচেয়ে পথের কাঁটাটা হচ্ছে তাদের শক্তি।
তাদের সর্বোচ্চ শক্তিতে গেলেও তারা কখনোই সমস্ত অন্য দলগুলোকে ছাপিয়ে উঠতে পারছে না। সে একটা দেবগৌড়ার ঘটনা, সেটা একটা অ্যাক্সিডেন্ট। সেটা হচ্ছে অন্যদের, যাদের বিশ্বনাথ প্রতাপকে তখন প্রধানমন্ত্রী করতে চাওয়া হয়েছিল, রাজি হননি, তখন অগত্যা নেওয়া হয়েছিল। জ্যোতিবাবুকে করা চাওয়া হয়েছে, রাজি হয়নি, অগত্যা তখন দেবগৌড়া হয়েছিল। তো সেই রকম ভাবে কারো শিখে যদি ছেড়ে, সেটা আলাদা কথা, কিন্তু যে সংখ্যার হিসেবটা রয়েছে তাতে আঞ্চলিক দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও সর্বভারতীয় স্তরে সবচেয়ে বড় মুখ হওয়া, বিরোধী মুখ হওয়া খুব কঠিন আছে। আপাতত এইটুকুই, পরে আবার অন্যদের কথা পরে আবার। শিখাদি যে আমরা যেটা বলছি, আমরা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সম্পর্ক, আমি অনুষ্ঠানটার নাম দিয়েছি কভি খুশি কভি গম। কংগ্রেস নেতৃত্ব প্রার্থী দিল না, তারপরেও মমতা কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে, মমতা নয় তো তার থেকে বেশি করে তার পারিষদগণ তার বিরুদ্ধে যেভাবে আক্রমণ শুরু করলো কংগ্রেসের বিরুদ্ধে, তাতে কংগ্রেস বলছে যে এভাবে সর্বভারতীয় জোট কি করে হবে। তুমি কিভাবে দেখছি ভবানীপুর উপনির্বাচনের প্রচার যেভাবে চলছে সেটাকে কংগ্রেস তৃণমূল সম্পর্কে পরিপ্রেক্ষিতে? তারপরে বিজেপির প্রসঙ্গ নিশ্চয়ই অনেক কথা বলার আছে। শিখাদি। হ্যাঁ, কিন্তু কংগ্রেস তৃণমূলের যে সম্পর্ক, এখানে কিন্তু মানে তৃণমূল এই মুহূর্তে যেটা মনে হয়, যেটা যেটা করার চেষ্টা করছে, যে নিজেকে লার্জার কংগ্রেস ফ্যামিলির মধ্যে একটা অংশ, মানে একটা ক্লেমেন্ট টু দ্য কংগ্রেস। মানে তারা কিন্তু কংগ্রেসের যে ঐতিহ্য এবং ইতিহাস এবং যে ধারা, রাজনীতির যে ধারা, সেই ধারাটার উপরে একটা দাবি কিন্তু তৃণমূল রাখার চেষ্টা করছে। এবং আমার মনে হয় যে ধরো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জগাই মাদাই গদাই এই যে বক্তব্য, যে তারা সবাই একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে, তারা কিন্তু বিজেপি বিরোধী নয়, এই যে বক্তব্য, এটা কিন্তু একটা পরিষ্কার চেষ্টা যে কংগ্রেসের যে আদি ধারা, রাজনৈতিক ধারা, সেইখানে তার উত্তরাধিকারী, উত্তরসূরি হিসেবে তৃণমূলকে দেখা উচিত। এইটাই তিনি হয়তো চেষ্টা করছেন এস্টাবলিশ করার এই ভবানীপুরের ইলেকশনের মাধ্যমে। এবং আমি বলবো যে ভ্যালেরিও, গোয়ার যে এক্স চিফ মিনিস্টার, যিনি কংগ্রেস থেকে রিজাইন করেছেন এবং তৃণমূলে যোগ দেওয়ার মুখে, তিনি কিন্তু বলছেন যে আমি কংগ্রেস পার্টি ছেড়ে থাকতে পারি, কিন্তু আমি লার্জার কংগ্রেস ফ্যামিলির সঙ্গে যুক্ত আছি বা যুক্ত থাকবো। লার্জার কংগ্রেস ফ্যামিলি বলতে কিন্তু তার মধ্যে মমতা হ্যাজ, মানে এই ভবানীপুরের ইলেকশনের মাধ্যমে কিন্তু মমতা হ্যাজ ট্রাইড টু এস্টাবলিশ যে একটা লার্জার কংগ্রেস ফ্যামিলির তিনি একজন সদস্য বা তিনি তার লিডার। এবং এই যে রাহুল গান্ধী, ইটস ইন্টারেস্টিং, সোনিয়া গান্ধীকে কেউ কিন্তু কখনো কিছু বলছেন না, রাহুল গান্ধী লিডারশিপ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কংগ্রেসের এই মুহূর্তে যা হাল, সেখানে কংগ্রেসের যে ক্যাপাবিলিটি টু লিড an alliance of the opposition, সেটা নিয়ে যদি প্রশ্ন কেউ তোলে, এটা কিন্তু মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে কারণ কংগ্রেসের ভেতর থেকেই, রজনীটা বলছিলেন যে কংগ্রেসের ভেতর থেকেই তো এই প্রশ্নটা আসছে। এই যে গ্রুপ অফ 23, তার মধ্যে তো জিতিন প্রসাদের তো কাল ক্যাবিনেট মিনিস্টার হয়েছে উত্তরপ্রদেশে। ফলে গ্রুপ অফ 23 লোকে এতটাই বিরক্ত যে তারা কিন্তু কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেছে। অমরিন্দর সিং, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু কংগ্রেসে থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। ফলে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে আজকে যদি মমতার, তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে মমতার এই ইলেকশনকে সামনে রেখে যদি প্রশ্ন তোলা হয়, তাহলে কিন্তু কংগ্রেসের মধ্যে যে সমালোচনা হচ্ছে রাহুল গান্ধীর, ঠিক সেই সমালোচনাটাই কিন্তু তৃণমূলের লোকেরা করছেন। ফলে এটা অলমোস্ট প্রক্সির মতো খেলা হচ্ছে, যে যেটা কংগ্রেস বলছে না সেটা কিন্তু তৃণমূল বলছে আবার রাহুল গান্ধী।
কংগ্রেসের দুর্বলতা এবং এই মুহূর্তে কংগ্রেসের যে যে পরিস্থিতি, যেখানে কংগ্রেসের কোনো, প্রথম কথা হলো কংগ্রেসকে যদি একটা অ্যালায়েন্সের মধ্যে থাকতে হয়, রজত যে প্রশ্নটা তুলছেন যে 42টা সিট শুধু পেতে পারে তৃণমূল, তার চেয়ে বেশি তো পেতে পারে না। স্টালিন পেতে পারে 41টা, মহারাষ্ট্রতে কেউই পাবেন না, ওখানে তো হয় না। ফলে জয়ললিতা একসময় অনেকগুলো সিট পেয়েছিলেন এবং তিনি কিন্তু লার্জেস্ট পার্টি, অপোজিশন পার্টি ইন পার্লামেন্ট পেয়েছিলেন। তৃণমূলও এক সময় কিন্তু জয়ললিতার সঙ্গে টক্কর দিয়ে, মানে এআইএডিএমকে তৃণমূল, তারা কিন্তু একটা দুটো নাম্বারসে ফারাকে তারা কিন্তু খেলেছিল এক সময় রাজনীতিতে। হাউএভার এখন যে পরিস্থিতি, সেখানে কংগ্রেসের ক্ষমতা, যেখানে কংগ্রেসের ইন্টারনালি কেউ কংগ্রেসের নিজেরই, কংগ্রেসের লোকেদের নিজেদের পার্টির উপরেই কনফিডেন্স নেই এক, সেখানে কংগ্রেস একটা অ্যালায়েন্সের হয় সে একটা আঠার মতো কাজ করবে, নয় সে একটা লিডারশিপ দেবে, দুটোর মধ্যে একটা কাজ করতে পারে কংগ্রেস। এক হতে পারে যে একটা আঠার মতো সবাইকে শক্তভাবে জুড়ে দিতে পারে, অথবা মুখ হতে পারে। কংগ্রেসের এই ক্ষমতা কিন্তু এই মুহূর্তে নেই। তার কারণ কংগ্রেসের একটা নেতৃত্বের যে ডামাডোল, সেই ডামাডোলটা কিন্তু কংগ্রেসকে এখন বিপদে ফেলছে। এবং সেই পলিটিক্সে কোনোদিন কখনো ভ্যাকিউম থাকে না। ফলে এই যে ভ্যাকিউমটা ক্রিয়েটেড হয়ে গেছে, তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অ্যাম্বিশিয়াস পলিটিশিয়ান, তার রিয়েল স্ট্রেংথ আর তার অ্যাম্বিশনের মধ্যে যতই আমরা ফারাক দেখি না কেন, তার অ্যাম্বিশন যদি তাকে ওইদিকে ঠেলে দেয় এবং ওই ভ্যাকিউমটা সে অপরচুনিটিটা অফার করছে, ওই ভ্যাকিউমটা সেটাকে যদি গ্র্যাব করবার চেষ্টা করে পলিটিক্যালি, হাউএভার, মানে ওটা মিসঅ্যাডভেঞ্চারও হতে পারে, বেশি অ্যাডভেঞ্চার হতে পারে, বা হোয়াটএভার হতে পারে, কিন্তু স্পেস যখন পলিটিক্যালি তৈরি হয়েছে, ভ্যাকিউম যখন তৈরি হয়েছে, তখন সেখানে কেউ না কেউ একটা, মানে অবশ্যই চেষ্টা করবে সে নিজেকে প্রতিষ্ঠা করে, কোনো সন্দেহ নেই। শিকারি তুমি যেটা বললে তার মূল পয়েন্টটাতে আমি আসি, মানে প্রধান যেটা পলিটিক্যাল পয়েন্ট, সেটা নিয়ে একটু আলোচনা আসি। সেটা হচ্ছে যে প্রকৃত কংগ্রেসের উত্তরাধিকারী কে, কংগ্রেসের লিগেসি কে বহন করছে। মমতা এটা এখন এইটাই দাবি করার চেষ্টা করছেন মমতা, এবং সেই জন্যই সম্ভবত গোয়াতে, ত্রিপুরাতে, নানা জায়গায় তৃণমূল কংগ্রেস নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে আমরা একটা সর্বভারতীয় দল। খুবই ঠিক আছে, খুবই ভালো, সমস্ত রাজনৈতিক দলের প্রত্যাশা থাকবেই। কিন্তু কংগ্রেসের যে এখন যে সমস্ত রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে, যেখানে কংগ্রেস এবং বিজেপি এই বাইনারিতে এখনো পলিটিক্সটা হয়, যেমন রাজস্থানে, যেমন গুজরাটে, যেমন মধ্যপ্রদেশে, সেই সব জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রথমত কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয়ত, অতীতে আমরা যখন দেখেছি এই যে সোনিয়া গান্ধী যখন প্রথম ঢুকছেন রাজনীতিতে, বা তাকে ঢোকানোর চেষ্টা কিছু কংগ্রেসের নেতা করছেন, তখন যখন টি.এস. সাংমা, তারিক আনোয়ার এবং শরদ পাওয়ার মিলে এনসিপি করে, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি করে এই কংগ্রেসের লিগেসিটাকে ক্যারি করার চেষ্টা করেছিল, তারা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারিক আনোয়ার, টি.এস. সাংমা এখন নেই, তাদের রাজনৈতিক উত্তরাধিকার কোথাও নেই। শরদ পাওয়ার কোন রকমে টিকে আছেন, মহারাষ্ট্রের মধ্যে শুধু সীমাবদ্ধ। কোন পক্ষে যাবেন, কোথায় তিনি তার নিজস্ব ব্যবসায়িক স্বার্থ, চাষের স্বার্থ, বিরাট কৃষি লবিকে তিনি রিপ্রেজেন্ট করেন, সেই স্বার্থ বাঁচাবেন, তাতেই তিনি নিমগ্ন। দেশ শাসন করার কথা এখন এদের কাছে কষ্ট কল্পনা। এই অবস্থায় দাঁড়িয়ে অতীত ইতিহাসটা জেনে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করতে যাচ্ছেন এই মুহূর্তে? আমি সুমিত দা আপনাকে একটু বলি, আর সুমিত দা এতক্ষণ আলোচনা, আপনি আলোচনা অংশগ্রহণ করে আপনার কথা যদি আমরা শুনতে পাই। সুমিত দা প্লিজ। সুমিত দা আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, সরি। সুমিতা কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সুমিতা কথা আমরা শুনতে পাচ্ছি। রজত দা তুমি যদি বলো এই প্রসঙ্গে, সুমিতা কথা শুনতে পেলে আমি আসছি। রজত দা যদি বলো, আমার এটাই প্রশ্ন। এর আগে কংগ্রেস লিগাসি বহন করার চেষ্টা করে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অন্যরা।
শুধু ওরা কেন, এর আগে আরো প্রণব মুখার্জি থেকে শুরু করা যেতে পারে। প্রণব মুখার্জি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস করেছিলেন, বাঙ্গারাপ্পা একটা আঞ্চলিক দল করেছিলেন কংগ্রেসের একটা ব্র্যান্ড লাগিয়ে। তো এরকম কংগ্রেস ভেঙে অনেকে করেছেন, বিভিন্ন অঞ্চলে আমরা কংগ্রেস ভাঙা বিভিন্ন দল, ইভেন তার মধ্যে সাকসেসফুলি কংগ্রেসের লিগাসি থেকে সরে গিয়ে করতে পেরেছে, তেলুগু দেশম করেছে। হ্যাঁ, কিন্তু অন্যরা কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে যে খুব সাকসেসফুল হতে পেরেছে এমন কোন নজির খুব একটা নেই। কিন্তু মধ্যপ্রদেশের পরে যখন ছত্তিশগড় হলো তখন সেখানে অজিত যোগীও কিছুটা আলাদা চেষ্টা করেছিল, কিন্তু অজিত যোগীও খুব সুবিধা করতে পারেনি। তো এইগুলো বারবার আমরা দেখছি যে কংগ্রেসের লিগাসিটাকে ক্লেম করার চেষ্টা অনেকেই করেছে এবং এখনো করছেন, মমতাও একজন করছেন, কিন্তু নিজের রাজ্যের বাইরে মানে পা বাড়ানোটা খুব সহজ ব্যাপার হচ্ছে বলে মনে হচ্ছে না। সেখানে কংগ্রেসের লিগাসিটা পাওয়াটা তাদের পক্ষে খুব কঠিন বলেই মনে হচ্ছে এখনো। রাহুল গান্ধীকে গালাগালি দিয়ে লাভ নেই, রাহুল গান্ধী যে নেতৃত্ব যে ব্যর্থ সেটা কংগ্রেসের নেতাদেরই কোনো সন্দেহ নেই তাতে, সেটা শিখা খুব ভালোভাবেই বলেছেন। কিন্তু রাহুল গান্ধীর পরেও কংগ্রেস, যেটা উনি দুটো প্রশ্ন বলেছেন, হয় তারা নেতৃত্ব দেবে সর্বভারতীয় জোটে অথবা তারা স্টিকিনেস ফ্যাক্টরটা কাজ করবে, অর্থাৎ সবাইকে এক জায়গায় জড়ো করার কাজটা করবে। এবং দ্বিতীয় কাজটার জন্যই কিন্তু শরদ পাওয়াররা বলেছেন কংগ্রেসকে প্রয়োজন আছে, কারণ কংগ্রেস না থাকলে সবাই টুকরো টুকরো গ্যাংই হবে, এবং সেইখানে তাদের এক জায়গায় আনতে গেলে এমন কাউকে দরকার যে অ্যাঙ্কার করবে, যে সবাইকে ধরে রাখতে পারছে, ধরে রাখার চেষ্টা করতে পারে, যার সব রাজ্যেই কিছু না কিছু ফুটিংস আছে। সেইটা একমাত্র কংগ্রেস করতে পারে বলেই রাহুল গান্ধী অর নো রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী অর নো সোনিয়া গান্ধী, কংগ্রেসের একটা ইউটিলিটি পারপাস রয়ে গেছে এখনো, সেই প্রয়োজনটা ফুরোয়নি, বিশেষ করে বিরোধী রাজনীতি যদি আরো শক্তিশালী করতে হয়। সেই জন্যই আমার মনে হয় যে এটা চেষ্টাটা করতেই পারেন, কিন্তু শুধু রাহুল গান্ধীকে অ্যাটাক করে কংগ্রেসকে ছিনিয়ে আনা যাবে না তার হাত থেকে। কিন্তু কংগ্রেস সম্পর্কে যে প্রশ্নটা ওঠে, রজতদা এবং শিকাজি দুজনকেই বলছি, যে এই যে একজন অরিজিৎ ঘোষ আমাদের দর্শক বলছেন যে রাহুল গান্ধী কখনোই মাস লিডার নন, উনি আগে একটি কোনো রাজ্যের সভাপতি হয়ে মানে রাজ্যে কংগ্রেসের নেতা হয়ে সাফল্য আনুন। সেটা তো বটেই, অরিজিৎ বাবু যেটা বলছে সেটা থেকে সমস্ত অনেক প্রশ্নের সূত্রপাত হয় যে তিনি তো যেটা পুরুষানুক্রমে প্রায় কংগ্রেস যে আসনটা জিতে আসছিল রায়বেরেলি, সেই আসন থেকে তিনি খুব মানে হেরে এখন কেরালা থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ। সুতরাং রাহুল গান্ধী যে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তার নেই এ বিষয়ে কোনো সংশয় নেই। আমরা রাহুল গান্ধীর নেতা নেতৃত্ব নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের যে সম্পর্ক সেইটা নিয়ে, ও সেটা কোথায় দাঁড়াচ্ছে এই ভবানীপুর নির্বাচনের পরিপ্রেক্ষিতে। শিখাদি শোনো, রজত যেটা বললেন আই এগ্রি, কিন্তু আমার সবসময় মনে হয় কংগ্রেসের কংগ্রেসের কিরকম অবস্থা হলো যে কংগ্রেসকে যদি একটা 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 ইন্ডিভিজুয়াল বা একটা ব্যক্তি হিসেবে ধরা যায়, তাহলে কংগ্রেসের বিরাট ক্যারিজমা এখনো আছে, সবকিছু গিয়েও একটা ক্যারিজমা রয়ে গেছে কংগ্রেসে। সেইটাকে মানে কে কে দাবিদার হতে পারেন সেই ক্যারিজমার? অবশ্যই তৃণমূল কংগ্রেস, তার কারণ তার নামের সঙ্গে জোড়াই আছে কংগ্রেসের নাম। তিনি তো সারাক্ষণ তিনি প্রত্যেকটা সময় এইটাই অ্যাকনলেজ করেন যে রাজীব গান্ধী তাঁকে রাজনীতিতে এগিয়ে দিয়েছিলেন, তাকে স্বীকৃতি দিয়ে এগিয়ে দিয়েছিলেন, তার জন্য মানে হি ওপেন দ্য ডোরস টু এ লার্জার পলিটিক্স ফর মমতা ব্যানার্জি। ফলে as a claimant to মানে তার যদি একটা দাবি থাকে যে কংগ্রেস আমারও দল বা কংগ্রেস দলটাই আমার দল, কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গা আমার, এই দাবিটা আমি করতে পারি এবং আমার একটা ন্যায্য দাবি রয়েছে, এইটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা অ্যাকচুয়ালি নেই। তার কারণ ভবানীপুরের পরিপ্রেক্ষিতে তুমি যদি দেখো, সোনিয়া গান্ধীকে অ্যাটাক করা হচ্ছে না, কংগ্রেসের চরিত্র নিয়ে গর্বের সঙ্গে বলছে যে আমরা আবার সেই হিন্দুস্তানে ফিরে যাব যেটা
যেটা আর কি নেহরুর সময় যে 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 হিন্দুস্তান ছিল, যেখানে সেকুলার পলিটিক্স ওয়াজ দ্য কি ইস্যু। এই যে এতগুলো বড় বড় ক্লেম যে বিজেপিকে উচ্ছেদ করতে হবে, ভারতবর্ষ হিন্দুস্তানকে তার আদি মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে সময়টা, সেই জায়গার প্রিন্সিপালড পলিটিক্সে ফেরত নিয়ে যেতে হবে, এগুলো কিন্তু হলো ওই কংগ্রেস লেগেসি। এটা কিন্তু কংগ্রেস লেগেসি বা ন্যাশনাল মুভমেন্টের বাইরে নয়। এবং এইখানেই কিন্তু মানে কোথায় তৃণমূল শেষ হচ্ছে, কোথায় কংগ্রেস শুরু হচ্ছে, এদের একটা ফিউশনের ভেতর, একটা ফিউজড, একটা কি বলবো, একটা অ্যাটেম্পট টু ফিউজ ইট ইনটু আ হোল, এইটা কিন্তু ভবানীপুরের ইলেকশনের মধ্যে দিয়ে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তুমি যেটা বলছো সেটা ঠিকই, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলকে অ্যাটাক করেননি, কিন্তু কংগ্রেসের যে ইতিহাস এবং কংগ্রেসের যে রাজনীতির ধারা, তার উপরে তিনি কিন্তু সারাক্ষণ ক্লেম করে গেছেন। ভবানীপুরের ইলেকশনের ক্যাম্পেইনটা সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যগুলো, সেগুলো ভীষণ উল্লেখযোগ্য। তার কারণ এই যে কংগ্রেসের রাজনৈতিক ধারা, মূল ধারা যেটা, আদি ধারা যেটা, সেটার উপরে কিন্তু সারাক্ষণ উনি ক্লেম করে গেলেন থ্রু দ্য ভবানীপুর ইলেকশন। এবং তার প্রত্যেকটা স্পিচে কিন্তু তিনি সেই জিনিসটাই কিন্তু বলছেন, মানে ভিজাভি বিজেপি তিনি কিন্তু ঠিক এইটাই বলছেন যে কংগ্রেসে। সেখানে কথা হচ্ছে যে একটা রাজ্যের একটা বিধানসভা উপনির্বাচন, যদিও তাদের লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেইটাকে পেগ করে সারা দেশের বিজেপি বিরোধী, বিজেপি তো একটা পুরো শুধু একটা রাজনৈতিক দল, একটা আইডিয়া, একটা ভাবনা, মানে আমি এটা সুমিত সেইটার বিরুদ্ধে দাঁড়ানোর মতো মুখ হয়ে ওঠা, সেটা কি সম্ভব? আমার একটা উত্তর আছে, বলো তাড়াতাড়ি। সেটা হলো খুব সংক্ষেপে, ভবানীপুর বাই ইলেকশন যে ধরনের মিডিয়া অ্যাটেনশন এবং প্রচার যা হচ্ছে, তাতে কিন্তু এটা সারা ভারতবর্ষের নজর কিন্তু এই বাই ইলেকশনের ওপরে। এক, দ্বিতীয় কথা হলো যে এই বাই ইলেকশন বিজেপি যতই ডাউনগ্রেড করে থাকুক না কেন, ন্যাশনাল মিডিয়া কিন্তু এটাকে যথেষ্ট ইন ফোকাস রাখছে। ফলে ভবানীপুর বাই ইলেকশন ফর মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট অপরচুনিটি। তিনি যাই বলবেন সেটাই কিন্তু ন্যাশনাল মিডিয়া লুফে নেবে। মানে এটা পলিটিক্যাল স্টেটমেন্ট করছে, উনি তো নির্বাচনে জিতবেন, আমি তো এখন খুব নিশ্চিতভাবে বলতে পারি। এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে এইটার ফুল ইউটিলাইজেশন অফ দি ন্যাশনাল মিডিয়া, সেটা উনি কিন্তু করছেন। এবং আই থিঙ্ক ইট ইজ আ স্মার্ট মুভ, পলিটিক্যালি স্মার্ট মুভ, যে অনেক উইথ মিনিমাম এফর্ট উনি কিন্তু ম্যাক্সিমাম মানে রিচ আউট করতে পারছেন টু আ ম্যাক্সিমাম অডিয়েন্স। এর চেয়ে ভালো রাজনীতি আর কি হতে পারে? হাইলি প্রোডাক্টিভ, মিনিমাম এফর্ট ম্যাক্সিমাম আউটপুট, হাইলি প্রোডাক্টিভ, ইকোনমিক্স এর দিক থেকে হাইলি প্রোডাক্টিভ, টেরিফিক্যালি এফিশিয়েন্ট। সুমিতা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি? সুমিতা সরি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। সুমিতা সরি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না কোনোভাবেই। সরি সুমিতা, আপনার কথা শোনা যাচ্ছে না। রজতদা, সুমিতা আপনার কথা শোনা যাচ্ছে না, কিচ্ছু শুনতে পাচ্ছি না আপনার কথা। সুমিত, তোমার স্ক্রিনের নিচে জয়েন মানে অডিওটা ঠিক কাজ করছে কিনা দেখো তো। অডিওটা থাকলেও ফুল ভলিউমে নেই, হয়তো জিরোতে আছে। মাইকটা ঠিক করে কাজ করছে কিনা দেখো তো। সুমিতাকে আমরা অনেকবার পাওয়ার চেষ্টা করছি। না সুমিতা, একদমই আমরা পাচ্ছি না, যেহেতু দর্শকরা অপেক্ষা করছেন। সরি, আমি অন্যদের কথাবার্তা চলে যেতে হবে। রজতদা, তোমার শিক্ষার্থী যেটা বললেন, তোমার মতামত আমি শুনতে চাই। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা হচ্ছে নাম্বার গেম।
ভোটের পরে কার পকেটে কতগুলো সিট আছে। আজকে যে মোদি হবেন কি যদি ওই এটা ইউপির যে চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ হবেন, আরো অ্যাসপিরেন্ট আছেন, নীতিশ কুমার আছেন ওদের দিকে। এবার কংগ্রেসের ভেতর থেকেও নতুন কেউ অ্যাসপিরেন্ট নিশ্চয়ই সামনে আসবে। এছাড়া আঞ্চলিক দলগুলোর ভেতর থেকে স্টালিন আছে, অখিলেশ যাদব আছে, তারপরে শরদ পাওয়ার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। শেষ পর্যন্ত 42টা আসনে 42টা পেলেও সেটা যথেষ্ট কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। হুম, সে তো বটেই, সে তো বটেই একেবারেই। যে জন্য শুধু পশ্চিমবঙ্গ থেকে, এটা তো আমরা বারবারই বলেছি আর কি, পশ্চিমবঙ্গ থেকে সমস্ত আসন জিতলে তো সারা ভারতের পক্ষে সেটা মাত্র 10%-এর থেকেও কম। 543টা নির্বাচিত আসন আছে লোকসভায়। এখন অবিভক্ত রাজ্য বলতে একমাত্র উত্তরপ্রদেশে 54টার বেশি আসন আছে, 80টা আসন আছে। মহারাষ্ট্র হচ্ছে 48টা, তারপর দ্বিতীয় সর্ববৃহৎ রাষ্ট্র, তার রাজ্য আর কি। তা পশ্চিমবঙ্গে 42টা, অন্ধ্রপ্রদেশে ছিল 42টা, এখন বিভাজন হয়ে গেছে, আরো কমে গেছে, মধ্যপ্রদেশে বিভাজন হয়ে গেছে। মানে একমাত্র উত্তর তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের এইখান পরে থেকে একটা তামিলনাড়ু। তামিলনাড়ুতে 39টা আসন, পন্ডিচেরিতে একটা, সব মিলিয়ে 40। এখান থেকে একটা প্রশ্ন আসে যে এমন ভাবে তো আমাদের এই যে লোকসভাতে কিন্তু আসন সংখ্যা পুনর্বিন্যাস আসন্ন, বস্তুত তাদের বসার জন্য জায়গা তৈরি করা শুরু হয়ে গেছে, পার্লামেন্ট তৈরি করা শুরু হয়ে গেছে। এই আসন সংখ্যা পুনর্বিন্যাস করে আমাদের দেশের কিন্তু প্রতিনিধিত্বমূলক যে চরিত্র জাতীয় প্রেক্ষাপটে দেখলে, সেটাই কিন্তু সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যেতে পারে। বিশেষ করে এবছরের যে জনগণনা শুরু হচ্ছে এবং সংসদকে যেভাবে গঠন করার সুযোগ রয়েছে তার পরিপ্রেক্ষিতে, সেখানে কিন্তু আঞ্চলিকতা একটা নতুন ছবি নিয়ে দেখা দিতে পারে। ঠিক। আমি একটা খুব গুরুতর সম্ভাবনার কথা বললাম। রজত, তুমি বলো যে বিষয়ে তোমার কিছু বক্তব্য আছে কিনা। এবং সেইখানে সেই পরিপ্রেক্ষিতে আঞ্চলিক দলগুলো নিজেদের প্রজেক্ট করা যে তাদের তাদের আঞ্চলিকতা নিয়ে, সেটা কিন্তু স্টালিন খুব তীব্রভাবে করতে শুরু করেছেন তামিলনাড়ু থেকে, বরাবরই তামিলনাড়ু করে এসছে পেরিয়ারের আমল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করছেন। সেইখানে কিন্তু তুমি যেটা বলছো রাজদা, খেলাটা কিন্তু শুধু সংখ্যার নাও থাকতে পারে। না, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ যদি নতুন করে ডিলিমিটেশন হয় আসন কিছু বাড়বে, স্টালিনের যেমন বাড়বে না তামিলনাড়ুর। তার কারণ কি, জনসংখ্যা বৃদ্ধির হারের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলো অনেক বেশি মানে জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়েছে। এটা অমর্ত্য সেনের ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে খুব বিস্তারিত আলোচনা আছে, আমি আর অত ওর মধ্যে যাচ্ছি না। শুধু আমি বলছি সুমিতদা নিজে এখানে আজকে আছেন, সুমিতদা নিজে এর বিষয়ে লিখেছেন আগে, এবং তাতে নতুন যখন ডিলিমিটেশন হয়ে আরো আসন সংখ্যা বাড়বে কোথাও উত্তর ভারতে হিন্দি বলয় বিশেষ করে বাড়বে। যদি পশ্চিমবঙ্গে কয়েকটা বাড়েও তাতে অনেক বেশি বাড়বে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশে। তো সেইটা খেয়াল রাখলে বিজেপি সেই জন্যই করতে চাইছে। বিজেপি করছে এই কারণে যে এখন যে চ্যালেঞ্জগুলো আঞ্চলিক দলগুলো ছুড়ে দিচ্ছে সেটাকে মোকাবিলা করার একটা বড় রাস্তা হচ্ছে হিন্দি বলয়ের ভেতরে আসন সংখ্যা বাড়িয়ে নেওয়া এবং সেই আসনগুলো দখল করতে পারা। তো সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিবাদ না করলেও হতে পারে 42-এর জায়গায় সেটা 46 হলো, কিন্তু খুব সাংঘাতিক বাড়বে না, যেটা উত্তর ভারতের বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে পারে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা রাজ্যে সীমিত রেখে রাজনীতি করে সেখান থেকে সর্বভারতীয় জায়গাতে একটা ওই মাওয়ের ভাষায় গ্রেট লিপ ফরওয়ার্ড, সেটা করা দীর্ঘ উল্লম্ফন করাটা খুব কঠিন কাজ। করতে পারলে ভালো, কিন্তু করাটা খুব কঠিন কাজ। হ্যাঁ, অ্যাসপিরেশন যারা শিখাও বলেছেন, অ্যাসপিরেশন আছে, থাকতেই পারে, একজন রাজনীতিবিদের তার অ্যাসপিরেশন থাকতেই পারে, কিন্তু সেটা যথেষ্ট নয়। কারণ সংখ্যার খেলাটা বড্ড জটিল এবং সেটা অনেক সময় পশ্চিমবঙ্গের রাজনীতির বিরুদ্ধে যাবে। আমি বলবো এটা সংখ্যার খেলা শুধু নয়, এটা মানে এটার একটা খুব ভিভিড এক্সাম্পল এই কয়েক মাসের মধ্যে আমরা দেখেছি। বিজেপির সমস্ত রকম রিসোর্সেস ছিল, তার একটা বিশাল বড় অর্গানাইজেশন সেই অর্থে আছে, তার সব মানে সাংঘাতিক এক্সপিরিয়েন্সড স্ট্র্যাটেজিস্ট, পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট রয়েছে। কিন্তু সমস্যাটা হলো যে পশ্চিমবাংলায় তাদের অর্গানাইজেশন উইক, তাদের লিডারশিপ
নতুন এবং দুর্বল, এবং সেই অর্থে বিজেপির কিন্তু পরিচিত মুখ যে মানে যে অন্য শুভেন্দু অধিকারীর মতো নয় যে তৃণমূল থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছে, বাট যাকে দেখে মানুষ ধীরে ধীরে বিজেপির ওপরে আস্থা রাখতে পারেন, সেই ধরনের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় বিজেপির পশ্চিমবাংলায় ছিল না। এবং তার ফলে বিজেপির যে স্ট্র্যাটেজি সেখানে ভুল হয়েছে। বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের অনেকগুলো গাফিলতি দেখা দিয়ে, মানে বিরাট বিরাট গ্যাপস দেখা দিয়েছে। তৃণমূল যে এক্সারসাইজটা এখন করছে, যে ফেলেরিওকে সম্ভবত গোয়াতে নেওয়া, বা ত্রিপুরাতে তারা কিছু কিছু এক্স কংগ্রেসের লোকেদের সঙ্গে নেওয়া, সুস্মিতা দেবকে নিয়ে আসা, যে আসাম এবং ত্রিপুরা দুটো জায়গাতেই খানিকটা তার চেহারাটা অন্তত পরিচিত। এই দিয়ে কিন্তু তৃণমূলের যে সংগঠনের দরকার, একটা বড় দলের সঙ্গে টক্কর নেওয়ার মতো যে সংগঠনের দরকার, আফটার এটা ইলেকশনের পলিটিক্স, এটা তো আর জাস্ট পপুলার টিভির পপুলারিটি পোল নয়, এটা দিস ইজ ইলেকশন পলিটিক্স। ইলেকশন পলিটিক্স করতে গেলে কিন্তু এই জিনিসগুলোকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, এবং যেখানে অর্গানিক গ্রোথ নেই, শুদ্ধ অন্য দল থেকে ভাঙিয়ে এনে একটা দল গঠন করা, এটা কিন্তু চলে না। তৃণমূল ইটসেলফ, মমতা was the leader, এবং that made a big difference. অর্গানিক গ্রোথ কথাটা ভালো বললে অস্বীকার দিয়ে, ওটা সোশ্যাল মিডিয়াতে আজকাল খুব চলে। একটা আছে অর্গানিক গ্রোথ, আর তার মানে তার পরিবর্ত শব্দটা হচ্ছে অর্গানিক গ্রোথ ছাড়া অন্য ধরনের গ্রোথ হয়, সেটাকে বলে পেইড গ্রোথ। মানে এটা সোশ্যাল মিডিয়াতে খুব চলে আর কি, হয় তোমার অর্গানিক গ্রোথ হচ্ছে অথবা তুমি পয়সা দিয়ে গ্রোথ করাচ্ছ আর কি। এক্স্যাক্টলি। therefore এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু বিজেপি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুব পরিষ্কার ভাবে আমরা দেখেছি এই ইলেকশনে। শিখাদি, হ্যাঁ, আমরা সুমিতাকে পেয়েছি, সুমিতাটা অন্য ডিভাইস থেকে জয়েন করেছেন, আশা করি এবার ওনার কথা আমরা শুনতে পাবো। আমরা অর্গানিক গ্রোথ ভার্সেস পেইড গ্রোথ প্লিজ আপনি বলুন সুমিতা। এবার শোনা যাচ্ছে সুমিতা, আপনাকে শোনা যাচ্ছে। আমি 1 মিনিট একটা ছোট কথা বলতে চাই। শিখা যেটা একটু আগে বলেছেন সেটা বোধহয় এখানে খুব প্রাসঙ্গিক। সেটা হলো যে মানে পলিটিক্যাল একটা বড় অল ইন্ডিয়ার ম্যাসিভ চেঞ্জ সম্ভব যদি একটা আঠার মতন কোনো দল থাকে। কংগ্রেস একটা আঠা ছিল, নিঃসন্দেহে কংগ্রেস স্বাধীনতার আগে থেকেই একটা বড় আঠা। তারপরে বিজেপি ইমার্জ করলো আর একটা আঠা। তার মধ্যে দুটো সম্পূর্ণ ভিন্ন প্রিন্সিপালস আছে, ভিন্ন আইডিওলজি আছে, কিন্তু দুটো বিভিন্ন আঠা। ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই আঠাগুলো আস্তে আস্তে ডাইলিউটেড হয়ে আসছে। কংগ্রেসের আঠা প্রচুর ডাইলিউটেড হয়ে গেছে, বিজেপির আঠাও আস্তে আস্তে ডাইলিউটেড হচ্ছে, যার জন্যে উত্তরপ্রদেশ নিয়েও বিজেপি এখন খুব চিন্তিত, খুবই চিন্তিত। বিজেপি যে এই নিয়ে চিন্তিত সেটা প্রমাণ তার একটা টেস্ট হচ্ছে মোহন ভাগবত প্রায় সতর্কবাণী দিয়ে দিচ্ছেন যে এখানে সাবধান হও, ওখানে সতর্ক হও। তার মানে মোদি যে কনফিডেন্স মোদি আগে দেখিয়েছিলেন, সে কনফিডেন্স বোধহয় এখন আর দেখাতে পারছেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে সুমিত, মোদি কনফিডেন্স দেখিয়েছিলেন না, মানুষ মোদির উপরে যে কনফিডেন্সটা, একই ব্যাপার। মোদি জানতেন যে মানুষের মোদির উপর কনফিডেন্স আছে, ইলেকশনের পর ইলেকশনে তাই দেখা যাচ্ছিল। তারপরে দেখা গেল সেটা কাজ করছে না। পশ্চিমবঙ্গে নির্বাচন হেরে যাওয়াটা খুব বড় প্রমাণ। কিন্তু কথা হচ্ছে যে আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে আজকে জার্মানিতে একটা নির্বাচন শেষ হলো, সুসম্পন্ন হলো। তাতে 16 বছরের একটা আইডিওলজি সরে গেল, জায়গা করে দিল, একটা সম্পূর্ণ অন্য আইডিওলজি এসে গেল।
এবার হচ্ছে কি, এবারে যারা এলো তারাও একটা বিরাট নাম্বার, বিরাট সংখ্যাধিক্য নিয়ে আসেন। তারা খুব তাড়াতাড়ি একটা কোয়ালিশন তৈরি করার দিকে যাচ্ছে। এই কোয়ালিশন তৈরি হয় কিন্তু সমমনা সম্পন্ন লোকেদের মধ্যে, যারা একই রকম চিন্তা করে তাদের মধ্যে। আমাদের ভারতবর্ষের যেটা দৈন্য সেটা হচ্ছে কোনো রাজনৈতিক মতাদর্শ নেই। একটাই মতাদর্শ ছিল কংগ্রেসের, সেটা ন্যাচারালি অনেক ডিমিনিশড হয়ে গেছে। এখন যে মতাদর্শ সেটা বিজেপি, সেটা কেউ মানছে কেউ মানছে না। মমতা চেষ্টা করছেন একটা কোয়ালিশন করার, কিন্তু মমতার আমি জানি না মমতা উত্তর ভারতে কি ধরনের ফলোয়িং তিনি অর্জন করতে পারবেন। তারপরে সমস্ত মহারাষ্ট্র ইজ ওয়াইড ওপেন। শরদ পাওয়ারের বয়স 80 পেরিয়ে গেছে। তারপরে দক্ষিণ ভারতের একটা খুব বিরাট সমস্যা, ভাষার সমস্যা, যেখানে তো করে দিতে পারেন না প্রশান্ত কিশোর, তার কোনো সমাধান দিতে পারবেন বলে মনে হয় না। এখন মমতার পক্ষে দক্ষিণ ভারতে ঢোকা, প্রবেশ করা খুবই শক্ত। মানে ভারতবর্ষকে এক করার মতন ভাষা দিয়ে তা সম্ভব নয়। ইটস সাচ এ ইউনাইটেড ডিভাইডেড কান্ট্রি। ভারতবর্ষের পক্ষে যেটা এক করা সম্ভব সেটা ছিল কংগ্রেসের আঠা। কি আঠা? যে ব্রিটিশ সরে যাও, সাম্রাজ্যবাদ শেষ হোক, এবার আমরা নিজের মতো করে দেশ বানাবো। তারপরে সে আঠাটা চলে গেল যখন বিজেপির আঠা, সে আঠাটা কি হিন্দুর আঠা, হিন্দুত্বের আঠা, সে আঠাও আর কাজ করছে না। এবারে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 2024 সালের নির্বাচনের বৈশিষ্ট্যই হবে সেটা, কারণ জোড়ার মতন আঠা আর নেই। এইবারে কিছু কিছু জায়গায় কিছু লোক ইমার্জ করবে অ্যাজ রিজিনাল লিডার। মমতা ইজ এক্স্যাক্টলি ওয়ান সাচ। লুইজি ফিলারিওর এতে আসা, তৃণমূলে আসা বা না আসা, তার সঙ্গে তৃণমূলের ভবিষ্যতের কোনো সম্পর্ক নেই। আমি যতদূর জানি ফিলারিও নিয়ে কংগ্রেসের মধ্যে অনেক সমস্যা হচ্ছিল। যাকে, কিন্তু কথা হচ্ছে যে কোনো জায়গাতেই মোটামুটি সুস্মিতা দেবের কাছে যেতে হয় কেন? কারণ বরাক ভ্যালিতে বাঙালির সংখ্যাধিক্য, আসামের মধ্যে বাঙালি বেশি, সেই জন্য যেতে হলো এতে সন্তোষ মোহন দেবের কন্যার কাছে। কেন ত্রিপুরাতে যেতে হচ্ছে? ত্রিপুরাতে মাঝখানে বাঙালি। হ্যাঁ সুমিত, আপনি বলছেন ঠিকই। আমি একটা অন্যভাবে দেখি আর কি, সেটা হচ্ছে যে আঠা ইত্যাদি, একটা হচ্ছে আদর্শগত আঠা হতে পারে, আরেকটা হচ্ছে যে অঙ্কের হিসেবে অঙ্ক মেলানো আঠা, মানে আঠা নয়, অঙ্ক মেলানোর হিসেব আর কি। এখন পুরোপুরি অঙ্ক মেলানোর মানে খেলাটাই চলছে বোধহয় আমার মনে হয়। যেটা প্রশান্ত কিশোরের যেটা প্রস্তাব আর কি, যেটা নিয়ে কংগ্রেস এবং তৃণমূল সকলেই যেটা নিয়ে ভাবনা চিন্তা করে, সেটা হচ্ছে সারা দেশে সব জায়গায় যদি বিজেপির বিরুদ্ধে যে যেখানে জিততে পারে সেই রকম প্রার্থীকে দাঁড় করানো যায়, তার মধ্যে 170-75টা আসন কংগ্রেসের জন্য ছাড়তে হবে অন্য বিরোধী দলদের সকলকে মিলিয়ে, তাহলে আগামী নির্বাচনে বিজেপিকে হারানোর একটা সম্ভাবনা আছে। এটা বিশুদ্ধ অঙ্ক। এর মধ্যে কেউ এটা যারা করেছেন তারা কেউ কোনোদিন জনসভায় বক্তৃতা দেননি, তারা বিশুদ্ধ কম্পিউটারে বসে অঙ্ক করে দেখেছেন। এই অঙ্কটার ভিত্তিতে এক ধরনের রাজনীতি এখন চালু হয়েছে। সেখানে কিন্তু পরস্পরকে মেনে নেওয়া, পশ্চিমবঙ্গে যা মমতা করবেন তাই ঠিক, কংগ্রেস গোল্লায় যাক, রাজস্থানে মধ্যপ্রদেশে কংগ্রেস যা করবে তাই ঠিক, বাকি সবাই গোল্লায় যাক, তামিলনাড়ুতে স্টালিন যা করবেন তাই ঠিক, ডিএমকে যাবে তাই ঠিক, সব গোল্লায় যাক। এই একটা অঙ্ক এখন বিজেপি বিরোধীরা আলোচনা করছেন। একটা ছোট প্রশ্ন, আদর্শ কোনো বিষয় নেই এর মধ্যে, এটা যে বিশুদ্ধ অঙ্ক, এই অঙ্কটা কি সম্ভব হতে পারে? ব্যাপার হচ্ছে এই যে রাজস্থানে কংগ্রেস যা করবে তাই ঠিক, কংগ্রেসটা কোন কংগ্রেস? গলাটের কংগ্রেস নাকি সচিন পাইলটের কংগ্রেস? যারো কিছু যায় আসে না, একজন দাঁড়াবে বিজেপির বিরুদ্ধে, এটা হচ্ছে পলিটিক্সটা। অসংখ্য সিট যেখানে সচিন পাইলটকে অগ্রাহ্য করে গলট ঢুকতে পারবে না, অসংখ্য সিট আছে যেখানে গলটকে অগ্রাহ্য করে সচিন পাইলট ঢুকতে পারবে না। এখন সেখানে কংগ্রেসকে একই দল ভাবার কোনো কারণ দেখছি না। আমি যেটা বলছি সেটা অত্যন্ত সঙ্গত যে বিজেপির বিরুদ্ধে একটা কোয়ালিশন, বিজেপির বিরুদ্ধে কোয়ালিশন হতে পারে, কিন্তু নিজেদের মধ্যে কোনো সংহতি না থাকলে কোনো কোয়ালিশন সম্ভব নয়।
জার্মানির উদাহরণটা দিলাম কেন, তার মূল কারণ হচ্ছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেট পার্টি হেরে গেল, হেরে গিয়ে এবার সোশ্যাল ডেমোক্রেটরা এলো, তার মধ্যে গ্রিন থাকবে, তার মধ্যে লাল পার্টি থাকবে, সকলে মিলে থাকবে, কিন্তু তারা যে নিজেদের মধ্যে একটা অঙ্ক, তুমি যে বললে অঙ্কটা হিসেব করে নিতে পারছে, তার কারণ হচ্ছে একটা জার্মান সংহতি, একটা দেশের মধ্যে সংহতি। ভারতবর্ষের মধ্যে সেই সংহতির অভাব। এবার বল। আসি সুমিতা, শিখাদি বলো। সুমিত একটা সিনারিও বললো, কিন্তু আমি আরেকটা সিনারিও উল্লেখ করছি, ইসরায়েলে একটা বিচিত্র কোয়ালিশন, তারা কিন্তু এখন সরকারে রয়েছেন, টোটালি মানে অঙ্কের দিক থেকে দেখতে গেলে কমপ্লিটলি আনস্টেবল, কারণ ওদের একটা সিটের ব্যবধানে, তাদের একটা সিটের মার্জিনে তারা কাজ করছেন। সেখানে আরব পার্টি কিন্তু কট্টরপন্থী জুইশ পার্টির সঙ্গে মানে একসঙ্গে মিলে তারা কিন্তু কাজ করছে। কারণটা কি? নেতানিয়াহুকে ঠেকানো, আর কোনো কারণ নেই। বিবিকে ঠেকানো, বিবি নেতানিয়াহুকে ঠেকানো। এখন এই যে এখন যদি ভারতবর্ষের রাজনীতিটা দেখা যায়, যদি এই একই ধরনের, মানে বলতে পারো অপরচুনিস্ট, বা বলতে পারো there is একটা আঠার একটা কারণ আছে বা একটা ম্যাগনেট আছে, সেটা হলো মোদিকে ঠেকানো। সেই যদি সেই কোয়ালিশনের যদি একটা চরিত্র দাঁড়ায়, টেকিং দি ইসরায়েলি এক্সাম্পল, তাহলে কিন্তু বিটুইন, মানে তুমি আর সুদীপ্ত যেটা বলছো, যে অঙ্কর হিসেব এক ধরনের হচ্ছে, কিন্তু আরেকটা হলো যেটা আমি বারে বারে বলি আজকাল, সেটা হলো বিটুইন ম্যাথ আর মুড। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে মুড কিন্তু বিজেপির বিরুদ্ধে কাজ করছে। অ্যান্টি ইনকামবেন্সি কিন্তু একটা ফ্যাক্টর। সে অ্যান্টি ইনকামবেন্সি কিভাবে মানে আঞ্চলিক দলগুলো বা অন্য দলগুলো কিভাবে সেটা সুযোগ নেবে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু বিটুইন মুড অ্যান্ড ম্যাথ, এইটা কিন্তু একটা ভীষণ পিকিউলিয়ার রাজনৈতিক অপরচুনিটি বলতে পারো, বা একটা ক্রাইসিস বলতে পারো, whichever way you want to look at it, you can see it. কিন্তু Israel is a very interesting example. ইসরায়েল জার্মানি আমরা আলোচনা করছি, অ্যান্টি ইনকামবেন্সি নিয়ে আমি একটা কথা বলি আর কি, সেটা হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি হচ্ছে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের ক্ষোভ উগরে দেওয়ার জায়গা। আমাদের দেশের রাজনৈতিক নেতারা তারা এতখানি লোভী, স্বার্থপর এবং আদর্শ সম্পর্কে উদাসীন। এবার পশ্চিমবঙ্গের ভোটে যেটা হয়েছিল, সেটাকে আমি এভাবে ব্যাখ্যা করি যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ছিল, নেতাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল, তারা সমস্ত কিছু নিজেরা খাচ্ছেন, নিজেদের গোষ্ঠীকে দিয়ে খাওয়াচ্ছেন, বাকি কাউকে কিছু করতে দিচ্ছেন না, সেই সমস্ত লোভী দুর্নীতিগ্রস্ত লোকগুলো একদম ঝপ করে পুরো বাক্স শুদ্ধ গিয়ে বিজেপিতে গিয়ে চলে গেল। ফলে যেটা সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি হওয়া উচিত ছিল, সেই অ্যান্টি ইনকামবেন্সি বোঝাটা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি নিজেদের ঘাড়ে নিয়ে নিল, সবকটা চোর ঘুষখোরকে নিজেদের ঘাড়ে নিয়ে নিল, যার ফলে বিজেপি হারলো ভোটে। সুতরাং আমাদের দেশে আমার মনে হয় না যে এটা খুব বড় কথা হবে, যেহেতু রাজনৈতিক নেতারা এতখানি কি বলবো দুর্নীতিগ্রস্ত, সুবিধাবাদী ও নীতি তাদের নেই, তাদের এতখানি দুর্নীতি তারা করেন, তারা যখন দল পরিবর্তন করেন, তার চড়ি জোচ্চুরি বোঝাটা নিজেরা বহন করে অন্য দলে নিয়ে চলে যান। পশ্চিমবঙ্গ খুব ভালো উদাহরণ। এটাকে আমি খুব একটা গুরুত্ব দিতে রাজি নই। আমি যদি প্রশ্ন করতে চাই আর কি, এই যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে যে সংঘাতটা হচ্ছে আমাদের ভবানীপুর উপনির্বাচন নিয়ে, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, তার কি ফল আউটটা জাতীয় রাজনীতিতে আগামী দিনে হতে পারে? রজিতা, তুমি অনেকক্ষণ কিছু বলে, তোমার কথা একটু শুনি, তারপর আবার সুমিতদার কাছে যাও। না, আমার তো মনে হয় যে এটা আগামী দিনে আরো বাড়বে, বই কমবে না।
এই যে আঞ্চলিক দলগুলো, এবং আমি মমতার কথা মাথায় রেখেই বলছি যে আঞ্চলিক দলগুলো প্রাণপণে চেষ্টা করবে, যেহেতু নিজেদের একটা সীমাবদ্ধতা ওই অঙ্কের খেলার জন্যই রয়ে গেছে, অর্থাৎ নিজের রাজ্যের বাইরে কোনো আসন পাওয়ার সম্ভাবনা এখনো নেই, সেখানে তারা অন্যরা যাতে কম আসন পায় সেই চেষ্টাটা করবেই। অর্থাৎ অন্যদের জেতার সম্ভাবনা যতখানি খর্ব করা যায় সেই চেষ্টা তারা করে যাবে। ফলে পারস্পরিক দোষারোপ, পারস্পরিক ক্যাম্পেইন করা, বিরুদ্ধে ক্যাম্পেইন করা ইত্যাদিগুলো বাড়বে, কমার কোনো লক্ষণ আমি দেখছি না। এবং শুধু রাহুল গান্ধীকে দিয়ে শুরু হয়েছে, এটা মমতার দল শুরু করেছে, সেটা রাহুল গান্ধী থেকে পুরো কংগ্রেসের দিকেই একসময় যেতে বাধ্য হবে, কারণ রাহুল গান্ধী ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। তখন কংগ্রেসকে অ্যাটাক না করলে পরে কংগ্রেসকে ভাঙা যাবে না বা দুর্বল করা যাবে না, সেই জন্য সেটাও আসবে আগামী দিনে। কিন্তু এই অবস্থাটা শুধুমাত্র মমতা, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে হবে তা নয়। আমি তো দেখছি আরো কিছু পার্টি দাঁড়িয়ে রয়েছে, সমাজবাদী পার্টি রয়েছে উত্তরপ্রদেশে, বিহারের, আর সরি হ্যাঁ বলো বলো, তো বলো। আমি বলছি আরো আঞ্চলিক দলগুলো রয়েছে যাদের অ্যাসপিরেশন আছে, যারা চেষ্টা করবে অন্য দলগুলো, যেমন উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি কিছুটা বিজেপি ঘেঁষা অবস্থা পড়ে রয়েছে, তাদের নিজস্ব বাধ্যবাধকতা রয়েছে কিছু মায়াবতীর, কিন্তু তার সঙ্গে সঙ্গে অখিলেশ যাদব সে ইতিমধ্যেই বলেছে কোনো কোয়ালিশন দরকার নেই, ইউপিতে ইলেকশন সে একাই লড়বে, তার দল একাই লড়বে। ওখানে আরেকজন মমতাকে পাচ্ছি পুংলিঙ্গ হিসাবে অখিলেশ যাদবের মধ্যে। এদিকে আরজেডি রয়েছে বিহারে, তারাও চেষ্টা করবে অন্য দলগুলোকে সঙ্গে রাখতে, কিন্তু মিনিমাম একটা গুরুত্ব দিতে আর কি। প্রত্যেকটা জায়গাতে আঞ্চলিক আধিপত্য কায়েম করার একটা চেষ্টা প্রাণপণে আঞ্চলিক দলগুলো করে চলেছে, এবং সেটা বৃহত্তর যে ঐক্যর কথা ভাবনা চিন্তা চলছে, সে ঐক্য কতদূর সিমেন্ট হবে আমার খটকা আছে, আমার সন্দেহ আছে আর কি। সেক্ষেত্রে ভবানীপুরে উপনির্বাচনে যেটা হচ্ছে সেটা আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার লড়াই হিসেবেই দেখা ভালো। সেখান থেকে বেরিয়ে গিয়ে এটাকে সারা দেশে বিজেপি বিরোধী জোটের সম্ভাব্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন কিনা সেই হিসেবে না দেখে, পশ্চিমবঙ্গে যদি ভারতের জাতীয় কংগ্রেসকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়া যায়, তাহলে অন্তত পশ্চিমবঙ্গের একচ্ছত্র দলটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হতে পারে। এটাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত। হয়তো যেটা বললে সেই বিচারে আর কি। শুধু মমতা বলেই দিয়েছে যে মমতার কোনো কোয়ালিশন দরকার নেই, বলেই দিয়েছে। যেমন অখিলেশ যাদব বলছেন, যেমন অন্য দলগুলো নানা জায়গায় রাজ্য করছে। সুমিত দা, এইটাই যদি রাজনীতি হয় তাহলে তো এই রাজ্যগুলোকে যোগ করেই দেশের হতে হবে, এবং সেখানে তো বিকল্প করাটা খুব কঠিন। এক্স্যাক্টলি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই উত্তরপ্রদেশের 80টা সিটের মধ্যে অখিলেশকে অন্তত মানে একটা রেসপেক্টেবল নাম্বার বার করে নিয়ে আসতে হবে, তো সেইটাই সেখানেই সমস্যা। কিন্তু কথা হচ্ছে, আমি 80টা লোকসভার কথা বললাম, আমি এর কথা বলছি বিধানসভাতেও যদি জিততে হয় তাহলে একমাত্র যেভাবে জিততে পারে সেটা হচ্ছে যে সাংঘাতিক অ্যান্টি ইনকামবেন্সি যদি হয়। অ্যান্টি ইনকামবেন্সি যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমি কথা বলছি উত্তরপ্রদেশে বসে, আশেপাশে আমি জানি হাওয়া কি, হাওয়া সম্পূর্ণভাবে ঘুরে গেছে। এক বছরের মধ্যে অন্তত 40-50 ডিগ্রি ঘুরে গেছে। এই পরিস্থিতির মধ্যে বেরোতে হবে। এই পরিস্থিতির মধ্যে অখিলেশ পারবে কি পারবে না, কতটা পারবে আমি জানি না। ভবানীপুরের নির্বাচনের কথা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, ভবানীপুরের ব্যাপারটাও একই ব্যাপার। হচ্ছে কি, মমতা যদি ভবানীপুরে প্রচুর সংখ্যা, প্রচুর মেজরিটি নিয়ে যেতেন, যেটা জিতবে বলে আমার মনে হয়, কারণ এর আগে তো শোভনদেব বোধহয় 57% না কত পেয়েছিল না, 57 বা 53% পেয়েছিল। যদি তাই পেয়ে থাকে তার মানে মমতা তার চাইতে কম পাবে বলে মনে হয় না। তাই হোক, কিন্তু কথা হচ্ছে, হোয়াট ডাজ ইট প্রুভ? ইট প্রুভস দ্যাট শি ইজ ভেরি পপুলার ইন বেঙ্গল অ্যান্ড আনঅ্যাসেলেবল। হ্যাঁ, এছাড়া আর কি প্রমাণ করে? মমতা কি মানে আসানসোলের পর থেকে আর কি একই রকম জনপ্রিয়? তিনি কি লোক টানতে পারবেন? যারা বাংলা বলে না, বাংলা ছাড়া অসমীয়াতে কথা বলে, সেই অসমীয়াদের কি উনি টানতে পারবেন? ব্যাপার হচ্ছে, সব জায়গাতেই আঞ্চলিক নেতারাই ভারতবর্ষের ভবিষ্যৎ তৈরি করবেন, সেটা মোটেই খারাপ কিছু নয়। আমি বলবো যে শ্রেষ্ঠ সরকার ভারতবর্ষে এসেছে যখন ভারতবর্ষে কোয়ালিশন ছিল। এই মনমোহন সিং সরকারের
যেটা যে সরকার সেটা কোয়ালিশন সরকার। তার আগে দেবেগৌড়াও খুব একটা খারাপ ছিল না। মানে একক দলের এক ব্যক্তির সরকার, এক ব্যক্তির শাসন সবসময় অত্যন্ত মানে ডেঞ্জারাস। সেখান থেকে যদি ভারতবর্ষ মুক্তি পায় এর মাধ্যমে মুক্তি পাবে, কিন্তু কোয়ালিশনের জন্য তৈরি হওয়া উচিত। আগে থেকে মমতাই আমাদের মুখ, এটার মানে কি? কিংবা শারদ পাওয়ারই আমাদের মুখ, কেউ কারোর মুখ নয়। পুরো ব্যাপারটি হচ্ছে একটা কোয়ালিশন। সেই কোয়ালিশনের পাওয়ার শেয়ারিং করে নিতে হবে। সেই পাওয়ার শেয়ারিং যে করতে হবে সেই মনোবৃত্তিটা ভারতবর্ষে তৈরি করানো হচ্ছে না। সবসময় বোঝানো হচ্ছে যে ওয়ান হিরো ভার্সেস অ্যানাদার হিরো। ঠিক। সেটা করলে সুমিতা, কিন্তু এটাই তো এখন রাজনীতির, মানে বিজেপিতে এভাবে রাজনীতিকে ভারতের করে দিয়েছে যে ব্যক্তির একটা মুখ থাকতেই হবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে, এটাই তো করে দিয়েছে, এবং এটা তো একেবারে লোকে এটা খেয়েছে আর কি। এখন একটু আগে শিখা যে উদাহরণটি দিলেন সেটাই তো খুব ভালো। এই বিবি তো মানে নেতানিয়াহু ইসরায়েলের একমাত্র মুখ হয়ে গিয়েছিল 12 বছর। এমন একটা দেশ যেখানে আরবদের সংখ্যা প্রায় 35-40%, জুইশ মানে রাশিয়ান অরিজিন জু বা যে কোনো জু, মানে খাঁটি জু, তাদের সংখ্যা মাত্র 60%। সেই রকম একটা দেশে নেতানিয়াহু হয়ে গিয়েছিল একমাত্র নেতা 12 বছর ধরে। তাকে তো সরানো হলো, একটা কোয়ালিশন, যে কোয়ালিশনের কথা এক্ষুনি শিখা বললেন, সেরকম একটা কোয়ালিশন তো তৈরি হলো। আমার মনে হয় যে আমরা সবসময় যে দি অ্যাকসেন্ট ইন পলিটিক্যাল ডিসকোর্স আমরা সবসময় নিয়ে যাচ্ছি ব্যক্তি ভার্সেস ব্যক্তি, মানুষ ভার্সেস মানুষ। এটা বিজেপির কায়দা। এই ট্র্যাপের মধ্যে পড়া উচিত নয়। এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসা উচিত। বেরিয়ে এসে বলা উচিত কোয়ালিশনের সম্ভাব্যতা কি, কোয়ালিশন কি করতে পারে, কেন গ্রিনকেও জায়গা করে দিতে হবে ইউরোপে, কেন সোশ্যালিস্টদের জন্য জায়গা করে দিতে হবে, কেন সবকিছুকে। সুমিত, খুব ভালো কথা, মানে উচিত নিয়ে তো অনেক কিছু আলোচনা করে, কি উচিত সেটা তো আমরা বটে খুব ভালো রাজনীতির ডিসকোর্স থেকে, রাজনীতির ডিসকোর্স হচ্ছে কি বাস্তবে তো হচ্ছে না। সুমিত, রাজনীতির ডিসকোর্স একটা বলে যে আমার উচিতের রাজনীতিতে স্পেশালি এই ধরনের একটা ক্রাইসিস, পয়েন্ট অফ ক্রাইসিস, যেখানে অল্টারনেটিভ ফোর্স নেই, অল্টারনেটিভ পার্টি নেই, একটা মানে একটা টু পার্টি সিস্টেম নেই আমাদের দেশে, এবং টু পার্টি সিস্টেম, লেট মি ফিনিশ সুমিত, যখন টু পার্টি সিস্টেমের কোনো সম্ভাবনাই নেই, সেখানে এই কোয়েলিশনটা কি কারণে তৈরি হচ্ছে সেটা কিন্তু কিন্তু বড় কারণ হলো অ্যান্টি বিজেপি আর অ্যান্টি মোদি কোয়েলিশন। এইটাই হলো তার ইডিওলজি, এইটাই হলো তার ফাউন্ডেশনাল প্রিন্সিপাল। এই রাজনীতিটাই কিন্তু ইসরায়েলে কাজ করেছে, এই রাজনীতিটাই হয়তো ভারতবর্ষের কিছু, মানে এই মুহূর্তে যখন এখনো প্রায় 2.5-3 বছর সময় রয়েছে, এইটা থেকে একটা শুরু, মানে আমাদের এই যে একটা হিরো, আমাদের সুপারম্যান বা সুপার উম্যান একটা আমাদের দরকার, যে ফেস, যে লিডারশিপ। রামায়ণ মহাভারত থেকে এসেছে। এক্স্যাক্টলি মানে রাম রাজ্য এস্টাবলিশ করতে গেলে ইউ নিড আ রাম, হ্যাঁ, and then you need a Ravan. Yes, but you know this is a binary. All I'm saying is যে এইটা থেকে বেরিয়ে এসে coalition has its own dharma, আর সেইটাকে আমরা যদি মানে ইট ইজ মোর ইম্পর্টেন্ট যে ওই কোয়েলিশনের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটাকে একটা ডমিনেন্ট পার্টির পরিপ্রেক্ষিতে না যাচাই করে কোয়েলিশনের যে ক্যারেক্টার, সেটাকে ভারতবর্ষের উন্নতি বা রাজনীতির ইন দ্য ফিউচার, সেটার দিকে যদি আমরা ভাবা যায়, এবং ভাবার এখন সময় আছে, প্রায় 3 বছর সময় আছে,
আমার মনে হয় that is going to be a far more useful exercise. এক্স্যাক্টলি। শিখাতে তার একটা কথা বলবো, তার জন্য পলিটিক্যাল ডিসকোর্সকে সেইভাবে পরিচালিত করা উচিত, রাজনৈতিক ডিসকাশন যে ওইভাবে পরিচালিত করা উচিত। এই বিজেপির ফেলা ফাঁদের মধ্যে পা দেওয়া উচিত নয়। এইটা সব জায়গাতেই ফাসিস্টরা বা ডিক্টেটররা এই ফাঁদটা তৈরি করে। তো দেখো আমি আছি, আমি যদি না থাকি তোমাদের কি হবে? Chaos. হ্যাঁ, এই ফাঁদের মধ্যে I or the chaos. হ্যাঁ হ্যাঁ ঠিক আমি না থাকলে একদমই ঠিক। মানে সেই ডিসকোর্সটাই তো মানে আমরা এখানে ফোর্থ পিলার উইথ পিপলের তৈরি করার চেষ্টা করি আর কি, যে একটা রাজনীতি নিয়ে এমন আলোচনা যেখানে সকলে সমান গুরুত্ব নিয়ে সমান সম্মান নিয়ে কথা বলতে পারেন, সব মতকে সমান শ্রদ্ধা সহকারে শোনা হয়। আমাদের দেশে সেই পরিস্থিতি সম্ভবত এখন নেই, সেটা তৈরি করার মধ্যে মিডিয়ার একটা ভূমিকা আছে। রজতা, তুমি অনেকক্ষণ কিছু বলনি, আমি তোমার কথা শুনতে চাই যেটা আমরা কতক্ষণ বললাম। না, সুমিত্রার কথা যে খেই ধরে বলতে চাই, সুমিত্রার কথা খেই ধরেই বলছি যে এই যে আমি আছি দেখো আর কেউ নেই, এই যে বিজেপির যে কথা, এর প্রতিধ্বনি কিন্তু আমি মমতার মুখেও শুনতে পাই। মমতা বলছেন আমি না জিতলে কিন্তু আর মুখ্যমন্ত্রী আমি থাকবো না, তখন কিন্তু ওই সমস্ত কাজে হবে না। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে জিনিসটা, এবং বিজেপির মতোই ইনটলারেন্স কিন্তু মমতা দেখতে পাই। তার পাড়াতে ক্যাম্পেইন করতে গিয়ে অন্যান্য দলগুলো কিরকম বাধা পাচ্ছে পুলিশের, সেটা আমরা প্রতিদিনই দেখেছি, গত কদিন ধরে সেগুলি দেখছিলাম। তো এই যে অবস্থাটা, এবং তার সঙ্গে মমতার সব দিক ম্যানেজ করে সব গোষ্ঠীকে, সামাজিক ধর্মীয় গোষ্ঠীকে কোঅপ্ট করার চেষ্টাতে উনি বলেন ইটালিতে যেতে না পারার জন্য খেদ হিসাবে তিনি বলেন আমি গেলে ওখানে হিন্দুদের প্রতিনিধিত্ব করতে পারতাম। এই যে কংগ্রেসের লিগেসি চাই, যেটা সেকুলার লিগেসি, আবার আমি হিন্দুদের প্রতিনিধিত্ব করতে চাই, এই যে ডুয়াল পারপাস সার্ভ করতে চাইছেন, এটার ডুয়ালিটি, এটার ভিতরে একটা স্ববিরোধিতা রয়েছে। এবং সর্বভারতীয় নেত্রী হিসাবে যদি গ্রহণযোগ্য হতে হয়, তাকে এইসব অস্পষ্টতা কাটিয়ে উঠতে হবে। শুধুমাত্র অঙ্কর কথা না, রাজনীতির কথা তো সেটা মনে হয় ভাবা দরকার। একদমই রজতদা, আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত যে আমি একই সঙ্গে ওখানে রোমে গেলে হিন্দুদের প্রতিনিধিত্ব করতে পারতাম, অথচ আমি ভবানীপুরে দাঁড়িয়ে সব ধর্মের সমান প্রতিনিধিত্ব করি। এটা বলার মধ্যে একটা দ্বিচারিতা আছে। আবার কেন্দ্রীয় সরকারের একটা খুব সাধারণ একটা রোম সফরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন, সেটা বন্ধ করার মধ্যেও একটা মানে অসম্ভব একটা সংকীর্ণতা আছে। ওখানে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু হিন্দুত্বের হয়ে প্রচার করতেন না যা স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সভায় গিয়ে করেছিলেন, সেরকম কিছু হতো না। আবার কিন্তু হিন্দু ধর্ম খুব ডেনিগ্রেটেড হতো, খুব যে বিপদে পড়তো, অসম্মানিত তাও নয় আর কি। উনি একটু রোম যেতে চেয়েছিলেন সঙ্গী সাথীদের নিয়ে, সেটা কেন্দ্র সরকার দিতেও পারতো আর কি। এরকম ভাবে কি আমরা দেখতে পারি ব্যাপারটাকে? ছোট ছোট খেলা সকলেই খেলার চেষ্টা করছে, খুব ছোট ছোট জায়গায়, ছোট ছোট মন নিয়ে, ছোট ছোট সংকীর্ণ মানসিকতা নিয়ে, সেখানে মোদী মমতা একদম সমান, কোনো তফাৎ আমি দুজনের মধ্যে দেখতে পাই না। এভাবে কি দেখা যেতে পারে? খুব সংক্ষেপে আমি শেষ করবো এবার। সুমিত্রাকে বলুন, তারপর শিক্ষার্থী রজতদার কাছে যাবো। স্পষ্ট করে বলুন যে আমার তো মনে হয় যে কোন কেন্দ্রীয় সরকারে মানে মোদী সরকারে কোনো মানে ইট মেক্স নো সেন্স রোমে যাওয়া আটকানো। উনি রোমে গিয়ে কি করতেন? উনি বড় যে রোমে রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তাতে কি অসুবিধা হচ্ছিল? তাতে কার কি ব্যাপার হচ্ছে যে রোমে তো বিজেপিরও খুব একটা বেশি ভোটার নেই, আর তৃণমূলেরও খুব ভোটার নেই, তাহলে রোম নিয়ে গন্ডগোল কেন? আমার মনে হচ্ছে যে বেসিক্যালি মমতার ইমেজ বাড়ুক, সেইটা মোদী চান না। আর মমতারও রোমে গিয়েছে, কি হবে তা আমি জানি না। এর আগে যেসব পারফরমেন্স দেখেছিলাম, একবার দুঃখের বিষয়ে আমি লন্ডনে যাই আছি, উনি তখন লন্ডনে গিয়ে হাজির হয়েছিলেন। তবে গান টানের কথা আমি শুনতে পেয়েছিলাম যে এতে নাকি কি না কোথায় না যে গান গেয়েছেন। ব্যাপার হচ্ছে যে উনি একটু জীবন এনজয় করতে চান, উপভোগ করতে চান, উপভোগ করুন না, কি অসুবিধে? এটা কথা নয়। কথাটা হচ্ছে যে যে প্রশ্নটা করলে যে মোদী আর মমতার মধ্যে খুব একটা চয়েস কি আছে? চয়েস নিশ্চয়ই আছে, কারণ এখনো পর্যন্ত মমতা মোদীর বিরোধিতা করছেন, মোদীকে তো মেনে নেননি। যারা মেনে নেননি তারা সকলেই দে আর ওয়েলকাম, তাই না? কিন্তু an average voter in Bhawanipur is really confused. I don't think so.
I disagree entirely. Average voter is doing মানে স্টেট লেভেল পলিটিক্সে যে ডিসিশন বা চয়েস এক্সারসাইজ করার দরকার সেই হিসেব করছে। তুমি আর আমি বসে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং অফ ইন্ডিয়া নিয়ে কথা বলছি। বাট দ্যাট অ্যাপার্ট, রোমে যাওয়া মানে রোমে যাওয়ার যে পারমিশনটা সেটা না দেওয়াটা হলো কোয়াইট কারেক্টলি ভীষণ পেটি, সংকীর্ণ একটা রাজনীতি, সংকীর্ণ মানসিকতার একটা একটা ইয়ে। কিন্তু আর এটাও ভাবতে হবে যে মোদিকে এটা করে অন্তত অন্তত ইন্টারন্যাশনাল ফোরামে নিজেকে অত্যন্ত পেটি পলিটিশিয়ান হিসেবে প্রজেক্ট করলেন না। তার কারণ Mamata, after all, has made it to the Times list of 100 influential leaders. তার এই দাবিটা কিন্তু থেকে যায় যে তিনি কিন্তু রোমে ভারতবর্ষের থেকে একমাত্র আমন্ত্রিত নেত্রী হিসেবে ওখানে যাওয়ার একটা অধিকার তার হয়তো তৈরি হয়েছে, এবং এইটা হয়তো বিজেপির মাথায় রয়েছে, স্পেশালি গোয়ার পরিপ্রেক্ষিতে, যেখানে একটা কানেক্ট কোনোভাবে যদি মমতা এস্টাবলিশ করতে পারে তাহলে কিন্তু গোয়া পলিটিক্স বিকাম সম্ভবত সেই জন্যই সম্ভবত আটকানো হয়েছে আর কি, যে ওখানে গেলে গোয়াও একটা ক্রিশ্চিয়ান ক্যাথলিক প্রভাবিত রাজ্য এবং ক্যাথলিক রোমে তুমি যাচ্ছেন। তাছাড়া মোদিও রিসেন্টলি ব্যাক ফ্রম আমেরিকা, এবং আফটার এ মিটিং উইথ বাইডেন, উইথ প্রেসিডেন্ট বাইডেন, হি ইজ ফিলিং মোর কনফিডেন্ট দ্যান বিফোর। এর মাঝখানে যদি আরেকজন কেউ যায়, কিন্তু আমার তো ওখানে আমার ওই যে আমার যে সমস্ত মানে সোর্সেরা আছেন আর কি বিদেশ মন্ত্রকে, তারা বলছিলেন মোদিকে ওয়াশিংটন ডিসিতে রিসিভ করেছে আমেরিকার একজন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট। এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীকে এত নিম্ন পদমর্যাদার কোনো আমেরিকান অফিসার রিসিভ করেননি। Modi has been paid back in his own, has been paid back in his own coin. মনে আছে হাসিনা যখন এখানে এসেছিল, ওই দেবশ্রী চৌধুরীকে পাঠিয়েছিল টু রিসিভ ইন দিল্লি এয়ারপোর্ট। মানে এটা উল্লেখযোগ্য যে ইউনাইটেড স্টেটস এর কোন খবরের কাগজে, কোন টিভি প্রাইম টাইম নিউজে মোদি ভিজিট ওয়াজ নোওয়্যার। India under Modi's leadership has become an irrelevant nation. Absolutely. আমি শুধু শিখার এই পয়েন্টই বলছি যে এটা যেমন ঠিক, আমি ওটা চ্যালেঞ্জ করছি না, শুধু এটা মেনে নিয়েই বলছি। ফলে বাধ্য হয়ে বিজেপি আইটি সেল কি করেছে, নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে সাজিয়েছে মোদির ছবি দিয়ে, একদম ব্যানার হেডলাইন দিয়ে মোদি ইন টাউন আর কি, এবং শুধু সেপ্টেম্বর বানানটা ভুল লিখেছে, বুঝতে পেরেছেন তো? সেপ্টেম্বর ডেডলাইনটাতে ভুল লিখেছে বানানটা, সেটা আইটি সেল খেয়াল করেনি। ফলে এটার এই ফেকনেসটা সহজেই ধরা পড়ে গেছে তারা, কিন্তু বাধ্য হয়ে করেছে, কারণ কোনো খবরের কাজে ওখানে মোদির ভিজিট দেখা যাচ্ছে না। বিজেপির আইটি সেলকে ইংরেজি পড়ানোর নিলে কেমন হয়, যেহেতু সেপ্টেম্বর বানানটা একেবারে মানে প্রাথমিক আর কি। বিজেপি আইটি সেলটা একটু ইংরেজি পড়লে ভালো করে, কিন্তু বিজেপির আইটি সেল ইজ ভীষণ ইন্টারেস্টিং। মানে আমাকে অনেকগুলো মানে ফোন নাম্বার দেখানো হচ্ছিল যে তারা কিন্তু আদৌ ভবানীপুরের ভোটার নয়, তাদের সঙ্গে ভবানীপুরের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাদের কাছে প্রচুর আর কি এই পুশ নোটিফিকেশন ফর দি ইলেকশন। মানে বিজেপির ফেমাস আইটি সেল তাদের ইনএফিশিয়েন্সির কোনো তুলনা হয় না। না শিখাদি এরকম ভাবে বলো, আমি তো জানি ওখানে কারা কাজ করে, কারা চালায় আর কি। ওদের না বেচারিতে টার্গেট থাকে, সারাদিনে তুমি এতগুলো নাম্বারে তোমাকে পুশ করতেই হবে। এখন সেই অতগুলো চেনা নাম্বার না থাকে, সে অচেনা নাম্বার দু চারটে মারবেই আর কি। সেরকম কিছু তোমার কাছে গেছে আর কি, ওটা কিছু করার জন্য। চাকরি করে বেচারিরা, খুব ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে চাকরি করে, চাকরি বাকরি নেই, কি করবে?
বিজেপি আইটি সেলে চাকরি করে, সারাদিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, একটু মাইনে টাইনে পায় আর কি। হয়তো ভেতরে ভেতরে সাবভার্সন করে যাচ্ছে। জানি না সেটা জানি না হচ্ছে কিনা। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা সিরিয়াস আলোচনা শুরু। শেষে একটা কথা বলবো, হ্যাঁ, শেষে একটা কথা বলতে চাই। ভবানীপুরের লোকে কিন্তু সারা ভারতবর্ষে এই লোকে কিন্তু যেটা খুব খুব এভাবে খুব কেয়ারফুলি ওয়াচ করবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন। এই জয়ের মার্জিন যত যত শোভনদেব চট্টোপাধ্যায়ের মার্জিনের চাইতে কম হবে, হ্যাঁ, তত কিন্তু সন্দেহ প্রকাশ করা হবে বিভিন্ন জায়গায় যে তার সত্যি তেমন কি তিনি একটা শক্ত জমিতে দাঁড়িয়ে আছেন। কারণ ৭৭টা আসনে অলরেডি হেরেছিলেন, নিজের আসনে হেরেছিলেন। এবারে ভবানীপুরটাও কিন্তু লোকে ওয়াচ করছে অনেকটা সেই কারণে, যে হাউ কম হবে না বেশি হবে, বেশিও হতে পারে, বেশিও হতে পারে, আমি চাই না ভোটের বেশিও হতে পারে। যদি বেশি হয় তাহলে তো দেখতে হবে না, তাহলে ভুবন বিদীর্ণ হয়ে যাবে। অবশ্যই সুমিত, সেটা নিশ্চিত নয় থাক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা থাকার জন্য। আমার সঙ্গে আলোচনা ছিলেন সুমিত মিত্র, শিখা মুখার্জি, রজত রায় সিনিয়র জার্নালিস্ট ছিলেন। আর দর্শকদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। ভবানীপুর উপনির্বাচন এবং সেই কনটেক্সটে প্রথমে পশ্চিমবঙ্গে, তারপর সারা দেশের রাজনীতি নিয়ে আমরা আলোচনা করলাম। আগামীকাল বেলা 11টায় এই অনুষ্ঠানটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। অনেক ধন্যবাদ সকলকে।